হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটু ভাবছি যে একটু পোলাও রান্না করব। তার জন্য আমি একটু হালকা হালকা করে আলু দিব। তো আমার বাচ্চা আলু খায়, এই জন্য আমি একটু আলু দিচ্ছি। তো এখানে আমার মাংসটা রেখে দিয়েছি। মাংস কোটা শেষ। এখন আমি একটু আদা রসুন ছিলছি, কারণ প্রতিদিন আমার শাশুড়িকে আমি দেখতাম যে যখন সে রান্না করবে তো তখনই সে আদা রসুন এগুলো টাটকা টাটকা খেত। তো আমারও ওই অভ্যাসটাই হয়ে গেছে। এখন এখন বাসি আদা রসুন খেতে পারি না। এখন আমিও টাটকা টাটকা খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আদা রসুনটা কেটে নিচ্ছি। তো আজকে আবার মনটাও তেমন ভালো না। বসে বসে জালের কথা ভাবছি। ভাবিরা চলে গেছে এখান থেকে অন্য বাসায়। তো আমার মনটাও খুব খারাপ ছিল। এই জন্য এটাও আদা রসুনই চিলা হচ্ছে। আদা রসুন, কারণ পোলাও রান্না করব, তো গরুর মাংস রান্না করব, ডিম করব, এজন্য সবই একটু বেশি লাগবে পরিমাণে। তার জন্য আমি বেশি করে একটু আদা রসুনটা বেটে নিচ্ছি। আসলে কি বলবো, বলারও ভালো ভাষা হারিয়ে ফেলেছি। তো ভাবে চলে যাওয়ার পরে এত মন খারাপ হয়েছে, এত এত যে আপনাদেরকে বলে প্রকাশ করবো না। আমার 24 বছর ধরে বিয়ে হয়েছে। তো আমার জালের সাথে কখনো আমার সাথে একটু মুখ কালাকালি হয়নি। তো সে চলে গেছে, আমার খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছিল। তো ভাবিকে জড়িয়ে ধরে কান্না করছি। এখন আমি কুটে যাচ্ছি, কোটার শেষ হয় না। তো আমার কোটার ভিডিওটা একটু বেশি করে ফেলেছি। এখন আমি এই রসুনটা কেটে নিচ্ছি। রসুনটা একেবারেই নতুন। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ছিলে রেখেছিলাম, এখন পেঁয়াজ কাটছি। পেঁয়াজটা আমি একটু হাজির ভিতরে নিয়েছি। জানি না আপনাদের ভাষায় কি বলে, আমাদের ভাষায় এটাই বলে। তো আমি ওখান থেকে আমি ধুয়ে নিব। তো এখন ওই যে আমার পেঁয়াজও কাটা শেষ, আলুও কেটে নিয়েছি। তো এখন আমি ময়লাগুলো তুলে নিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কাটা শেষ। আমি এখন পলিতে ময়লাগুলো তুলে নিব। ময়লাগুলো আস্তে আস্তে করে আমি ময়লা পরিষ্কার করে নিচ্ছি। কারণ যখন করে তখন নাকি ময়লা না ফেললে ওটাকে লাশ ততক্ষণই থাকবে। এই জন্য আমি সাথে সাথে ময়লাটা তুলে নিচ্ছি, যে কারণ আমার লাশটা যেন তাড়াতাড়ি মাটির হয়। এই জন্য আমি কিন্তু এখানে শুধু কাজ করতেছি না, এখানে আমি শুধু কাজ করি না, আমার পিছনেও কল আছে, টিউবওয়েল। তো সেখান থেকেও আমি একটু একটু করে ধুয়ে নিচ্ছি সবই। আমি আধা অবধি কাজ করে চলে যাই। তো বাচ্চার বাবাও বলে যে আধা অবধি কাজ করে তুমি কেন চলে যাও। আমি এখন আমি ময়লাটা পরিষ্কার করব না, তো তখন আমি আরেকটা কাজ করতে চলে গেলাম। এই জন্য ময়লাটাও আমার পুরো মতো পেট হয়নি।
আমি আবার উপরে উঠলাম, উপরে উঠে সবজিগুলো কুটে নিলাম। তো আমি আপনাদেরকে একটা চাটনি বানানো দেখাচ্ছি। এর আগেও কিন্তু আপু আপনাদেরকে আমি চাটনি বানানো দেখে দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। চাটনিটাকে আমি প্রথমে পুদিনা পাতা নিয়ে এখন বেটে নিচ্ছি, তার সাথে একটু রসুনও দিচ্ছি। তো এটা খেতে খুবই টেস্ট হয়, খুবই মজা লাগে। কারণ ইফতারির অন্যান্য খাবার পেঁয়াজি, বেগুন, এগুলো আলু চপ, এগুলো দিয়ে যদি চাটনিগুলো খাই তাহলে আমাদের সবারই মজা লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন যেটা কেমন লাগে। তো আমি বেটে নিচ্ছি, হাতে পাটা পোতায় বেটে নিচ্ছি। কারণ চাটনি তো ব্লেন্ডার করেছিলাম একবার, অনেক পানি হয়ে গেছিল, কারণ এই জন্য আমি বাটাটাই নিচ্ছি আর আপনাদেরকে বাটাটাই দেখিয়েছি। পুদিনা পাতা দিয়ে চাটনি করলে অনেক মজা হয়। পুদিনা পাতা দিয়ে আমাদের অনেক কাজে আসে। পুদিনা পাতা যখন নাকি অনেক অস্থির লাগে, শরীর ক্লান্ত লাগে, তখন এই পুদিনা পাতা আহ জগের ভিতর রেখে আদা বাটা দিয়ে, আদা কুচি কুচি করে কেটে, তাহলে শসাটা উপরে একটু ভাসিয়ে ভাসিয়ে দিবেন, তাহলে খেয়ে একটু বিট লবণ দিবেন, তাহলে খাবারটা খুবই ভালো হয়। শরীরে ক্লান্তটা, সারাদিনে ক্লান্ততা দূর হয়। তা আমি এখন পাটার ভিতরে বেটে নিচ্ছি হলো এই এইগুলো তেঁতুলগুলো আমি বেটে নিচ্ছি। কারণ আমি মাঝামাঝি তেঁতুলগুলো বেটে নেওয়ার কারণ হচ্ছে যে সাইডে তেঁতুলটা না লেগে থাকে, এজন্য। আল্লাহর রহমতে আমার প্রায় হয়ে যাচ্ছে। এখন আমার তেঁতুলটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আবার আমি মাঝখান দিয়ে দিব পুদিনা পাতা আবার দিব, কারণ মাঝখান দিয়ে দিলে আবার বেটে ওটা পাটার সাথে যে লেগে থাকে সেটা আর লাগবে না। আপনারা কিন্তু ব্লেন্ডার যদি করতে চান তাহলে আপনারা এই যে এক কাজ করবেন, পুদিনা পাতা দিয়ে এটা বানালে খুবই ভালো লাগবে, খেতে অনেক ভালো লাগবে। আমার পরিমাণে একটু কম হয়েছে তেঁতুল, আপনারা একটু তেঁতুলটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর যদি একজন দুজন মানুষ হয় তাহলে একটু দিয়ে হবে। আর আমি কিন্তু তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি, শুধু তেঁতুলের ইটাই নিয়েছি। সবাই খেয়ে বলছে যে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল কি যে আরেকটু তেঁতুল হলে ভালো হবে, কিন্তু না, তেঁতুল আমার কাছে ছিল না, যতটুকু ছিল ততটুকু আমি দিয়েছি। তারপরে সবাই বলছে যে খুবই ভালো হয়েছে। সেমটা এটা ক্লিয়ার এসে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন তিন 4 চামচের 3 চামচ চিনি দিলাম। এখন চিনিটাও বেটে নিচ্ছি। আমি কিন্তু সাথে আবার কাঁচামরিচ দিয়েছি, যে কাঁচামরিচটা তাহলে তো হবে না, একটু ঝাল ঝাল হবে না। আমি একেবারে ঝাল খেতে পারি না। তারপর এতগুলো চাটনির ভিতরে, চিনির ভিতরে আমি শুধু 3টা মরিচ দিয়েছি।
আপনারা যদি কেউ ঝাল খেতে চান তাহলে আপনারা আরো বেশি দিতে পারেন কাঁচামরিচ, কিন্তু আমি ঝালের কম দেওয়ার জন্য আমি শুধু 3টাই ব্যবহার করেছি। তো আমার চাটনি বাটা শেষ, আমি এখন চাটনিগুলোকে মিশিয়ে নিব, দিয়ে মিশিয়ে নিব। তো সাইডে মাইডে যা লেগে আছে সেখানে সেগুলো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। তো আমার চাশনি বানানো শেষ। এখন আমি এটাকে একটু মিশাতে হবে, কারণ যেহেতু আমার তেঁতুল একটু অল্প ছিল, এই জন্য আমি ভালো মতো মিশিয়েছি। তেঁতুল আর একটু দিলে মনে হচ্ছিল খুবই ভালো হবে। তো আমি তেঁতুলগুলোকে ভালো মতো করে মেলে নিচ্ছি। তখন আমি এখন উঠানো হচ্ছে, চাটনিটা উঠানো হচ্ছে। এটা আপনারা বাসায় করে নিতে পারেন। এটা করে নিলে অনেক দিনই থাকে। এখন সবাই শেষে আমি একটু জিরা বেটে নিচ্ছি, তরকারিতে দেওয়ার জন্য একটু জিরা বেটে নিচ্ছি। গরম মশলাটা নিয়ে নিচ্ছি, এলাচ দারচিনি এগুলো নেওয়া হচ্ছে, কারণ এগুলো বেটে দিলে খুবই ভালো লাগে, খাবারটা একটু সুস্বাদু হয়। কারণ বাটাটাই তো আলাদা। এটা হলো আমি যৌক্তিকটা একটু সামান্য একটু ভেঙে নিলাম গরুর মাংসে দেওয়ার জন্য। গরম মশলা দিচ্ছি, সবগুলোই বেটে নিয়ে নিচ্ছি আমি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু নাড়া দিব। লাল লাল হলে আমি এটাকে ভেজে নিব। যে মাংসের জন্য আমি একটু এটা রেডি করছি। তো এটা আবার ডিমটাকে আমি সাদা কোরমা রানবো, এজন্য ডিমটার ভিতরে হলো আমি দিয়েছি হলো একটু তেল তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। আমার একটা ডিমও একটু ভাঙে নাই, কারণ ফ্রিজের ডিম তো আমি অনেকক্ষণ আবার একটু ভিজিয়ে রেখেছিলাম। মানে কাঁচা ফ্রিজের ডিমটাকে যদি আমি চুলায় দিই তাহলে ওটা চামড়ার সাথে লেগে যায়, অনেকটা ডিম নষ্ট হয়, অপচয় হয়। কিন্তু না, আমারটা হলো একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এই ফাঁকে হলো আমি আবার একটু এটা নাড়াচাড়া দিচ্ছি। এখন আল্লাহর রহমতে আমার এটা হয়ে গেছে পেস্টটা। তো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম, যে যদি কম হয়। তো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হলো আমি জিরা বাটা দিলাম, এটা হলো তেজপাতা দিলাম, এটা হলো আদা রসুন বাটা। সবকিছু দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিলাম, যে ওই উপকরণগুলো সবটির সাথে মিছে হয়। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কম হইলে খাওয়া যায়, কিন্তু বেশি হইলে খাওয়া যায় না, কারণ বেশি তো কোনো বিকল্প নাই, কমের বিকল্প আছে, যেন আমি আবার একটু লবণ নিতে পারবো। এখন একটু পানি দিয়ে দিলাম আমি, পানি দিয়ে ভালো মতো করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই ফাঁকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমার গাছগুলো এতদিন ছিলাম না, সবগুলো গাছই আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি এসে দেখি আমার আলু গাছগুলো সব মরে গেছে।
আর এই যে ছোট ছোট টবের ভিতরে আমি কিছু গাছ বুনেছিলাম, সেটাই পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। আর যখন আমরা কষাইতে কষাইতে পানিগুলো শুকিয়ে আবার তেল বের হয়, তখনই আমরা মাংসটাকে দিয়ে দিই। এই মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। আমি ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিলাম। লাড়াচাড়া দিয়ে গরুর মাংস আপনারা যত কষাবেন ততই মজা লাগবে। কষানোর উপরে আপনি নির্ভয় হলো মজার। ঢেকে দিলাম। আমি ওই ফাঁকে আমি বাকি কাজগুলোকে রেডি করে নিচ্ছি। ওখানে আমি পোলাও রান্না করব, ডিম রান্না করব, বেগুন ভাজবো। তো অনেক সময় লাগবে। আমার আবার গ্যাসের চুলা একটাই, তো গ্যাসও সবসময় থাকে না। তা আবার ঢেকে দিলাম, একটু লাড়া দিয়ে দেখি নিচে লেগে যাচ্ছে নি, একটু চুলাটা একটু কমিয়ে দিলাম। তো এই ফাঁকে আমি আমাদের এখানে পাকের ঘরে অনেক হাঁড়ি পাতিল গুলো জমিয়েছিল আমাজা, তো ওগুলাকে আমি সবগুলোকে একসাথে করছি। আলুর চপ বেগুনি ছিল আমার কালকে। আমি একটু কড়াইতে গরম দিয়ে দিচ্ছি। আর ডিম চপ এগুলো আমার ছিল। আর আমি হলো ইফতারিটা আপনাদের সাথে কখনো আমি শেয়ার করি না, ইফতারিটা আমি দেখাইও না আপনাদেরকে। কারণ আমরা আমাদের মধ্যবর্তী মানুষের পোলাও ইফতারি খাওয়ার আছে, তৌফিক আছে। কত কত মানুষের আছে যে আমাদেরটা দেখে কিন্তু খেতে পাচ্ছে না। তো ওই কারণে আমি কখনো এগুলোকে দেই না, ইফতারির আয়োজনটা আমি কখনো দেই না। আমি সেদিন দেখলাম একটা ভিডিওতে মা হাজবেন্ডে ভাতগুলো চটকে, মহিলাটা ভাতগুলো চটকে পানি খাচ্ছে, আর হাজবেন্ডকে ওই ভাতগুলো লবণ দিয়ে দিচ্ছে। চিন্তা করেন আমরা কত দূরে আমরা এসে পড়েছি। আমাদের পার্শ্ববর্তী মানুষের না খায় থাকে, আমরা ওগুলা খোঁজও নেই না। আমাদের কোন জামাটা সুন্দর লাগবে, কোন কাপড়টা সুন্দর লাগবে, কোন ফার্নিচারটা সুন্দর করে বানাবো, কিন্তু আশেপাশে যে কত লোক আছে আমরা তাদের কোনো খোঁজ খবরই নেই না। আল্লাহর রব্বুল আলামিন যখন নাকি তৌফিক দিবে, তখন ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম আমি সব গরিব দুঃখীর পাশে থাকবো। মেজাপা এসেছে আমাদের বাসায় বেড়াইতে, আসছিল বড় ভাবি চলে যাবে এই জন্য আসছিল। তো এসে আমি জোর করে রেখে দিয়েছি, বাসায় একা একা থাকে এই জন্য আমি জোর করে রেখে দিয়েছি। তো এই ফাঁকে আমাদের একটা সুখবর জানিয়ে দিয়েছে যে আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে গরুর মাংসটা কষাচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তখনই আমি আলু দিয়ে দিলাম। আলুটা বেশি দেই না, আলুটা হলো একটু কম দিচ্ছি।
কারণ আমার ছেলে আলু খায়, আলু পছন্দ করে, এজন্য আমার ছেলের জন্য শুধু কয়টা আলু দিয়েছি। ভালো মতো লাড়াচাড়া দিয়ে আমি একটু সামান্য একটু পানি দিব। পানি দিলে আবার আলুটাকে কষানো হবে, কারণ গরুর মাংস যত কষানো হয় ততই ভালো লাগে। আর কোরবানির মাংস তো এক বলক দিয়ে খাওয়া যায়, এটা কোনো সমস্যা হয় না, কিন্তু এটাকে ভালো মতোই কষাতে হবে। এখন আমার ওই তরকারিটা, মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিচ্ছি হলো ডিম। ডিমটাকে ভালো মতো আমি ডিমের ইগুলোকে কষায় নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে আমি শাক বানিয়েছি। আমাদের দেশে এই শাকটাই বলে জিরা, রসুন আর পেঁয়াজ ভালো মতো ভেজে লাল করে তারপরে হলো করে নেয়, এটা পাটায় বেটে, জিরাটা অবশ্যই দেয় লাস্টে। তো এটাকে ভালো মতো বেটে তরকারিতে দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের বিক্রমপুরে বেশিরভাগ খায়। তো আমি সবসময় খাই না, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমি খাই এগুলো। এখানে আমি একটু দুধ জাল দিয়ে রাখছি বেনারাতের জন্য। এখন আমি ডিমগুলোকে হালকা করে ভাজবো। আমি ডিমটাকে কড়া ভাজা দিব না, হালকা করে ভাজা দিব। কথা কেটেছে না। এই ফাঁকে আমি ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন তেল পেস্টটাকেও ভেজে নিচ্ছি। আমি আবার লার্কির চুলা ধরিয়ে ফেলেছি, কারণ গ্যাসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এই জন্য আমি লার্কির চুলাও ধরায় নিচ্ছি। বেশ ভালোই ধরেছে। লার্কিগুলা শুকনা তো, এই জন্য একটু দিলে অনেক ধরে যায়। ওখানে আমি পোলাও বসায় দিলাম। আমি সবসময় পোলাও মানে অনুমানে পানি দিয়েছি, আমি মেপে পানি দিতে পারি না। আমার চোখের আইডিয়াতে আমি পানিটা দিলাম, দেখি আল্লাহ পাক কি করে পানিটাকে। তো আমি এখনো ঢেকে দিচ্ছি না। আর ওইখানে আমি গ্যাসের চুলায় আমি আরেকটা বসাইছি,
এই জন্য আমার একটু কাম তাড়াহুড়া হচ্ছে। এখন আমি ঢেকে দিলাম। আগুনটা মাশাআল্লাহ খুবই ভালো ধরেছে। দেখলাম বলক আসছে কিনা। বলক আসলে আমি পোলাও চালটাকে দিয়ে দিব। এই ফাঁকে আমি আধা ঘন্টা আগেই পোলাও চালটা ধুয়ে রেখেছি, দিয়ে দিব। এটার ভিত্তি হলো আহ, উম, আমার আম্মার বাসায় বিক্রমপুর। আম্মাকে সবসময় দেখতাম যে পোলার চাইলে গরম মশলা, তেজপাতা এগুলো শুধু আদাটাকে শুধু বেটে দিত, আর কিছু দিত না। তো আল্লাহর রহমতে অনেকই মজা লাগছে। তো ওইভাবে আজকে আমিও রান্না করলাম। আমি আদাটাকে ভালো মতো বেটে নিলাম আলাদা করে। এখন এটার ভিতরে আমি ডিমের কুমড়াটা বসায় দিলাম এই চুলায়, কারণ এই চুলায় গ্যাস কম। এর জন্য লাস্ট ফিনিশিং এ আমি আবার একটু কষায় নিচ্ছি। লাস্ট ফিনিশিং এ আমি আবার একটু লাড়কে চুলায় দিব। এখন আমি আধা লিটার দুধ আমি এখানে ঢেলে দিলাম ডিমের কুমড়ার জন্য। আমার মেয়ে আবার এই ডিমের কুমড়াটা আর এটা ঝোলটাকে খুবই পছন্দ করে খায়, ওর প্রিয় খাবার এটা। আহ, আর এই ফাঁকে দেখি আমার পোলাওটা এটা বলক আসছে নাকি, আমি দেখে নিচ্ছি। আসলে মহিলাদের খুবই কষ্ট হয় রান্না টান্না, ঘর গুছানো, কাপড় গুছানো, অনেকই কষ্ট হয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে ওরা কষ্ট করে না এমন না, ওরা তো রোদ্রে পুড়ে। সেদিন একটা রিস্কাওয়ালাকে দেখলাম, পোলার চালটা এখন দিয়ে দিলাম। আমি কিন্তু দেখেছেন আপু আপনারা, আমি কিন্তু কোনো পানি মেপে দেইনি, এমনি দিয়ে দিলাম। তো যা বলতেছিলাম, যে রিস্কাওয়ালাটা রোজা রয়েছে। তো আমি বলতেছি কি কি আমার খুবই মায়া লাগলো। তো বললাম, যা চাচা আপনি রিক্সা চালান, আপনার ছেলে মেয়ে নাই? কয়, না আমি নিঃসন্তান, আমার কোনো ছেলে মেয়ে নেই। তো আমি বললাম, একটু ওনার দিকে একটু তাকায় দেখলাম করুণা চোখে দিয়ে ওনার চোখের কোণায় পানি চলে আসছে। তখন আমি বললাম যে চাচা কাঁদছেন কেন? বলে কি, মাগো সব আছে, আমার এমন কোনো কেউ বাকি নেই। এখন আপনার খালাকে নিয়ে আমি ঘর ভাড়া দিয়ে আলাদা থাকি, কারণ ছেলে মেয়ের কাছে আমি বেশি হয়ে গেছি, আমার স্ত্রী আর আমি। এই জন্য মা, মনটা খুব খারাপ। তো আমার এত খারাপ লাগলো দেখে। তো আমি আমি আমার আমার আয় হলো সীমিত আয়, এতটা আয়ও আমার কাছে নেই যে আমি ওনাকে সাহায্য করব। তো আমার হাতে 50টা টাকা ছিল ভাঙতি, তখন আমি ওনাকে দিলাম, চাচা এটা দিয়ে আপনি ইফতারি করবেন। আসলে মানুষের যা আছে তার চেয়ে বেশি চায়, তো চাহিদাটা বেশি হয়ে যায়। এই জন্য গরিব মানুষ ভাতে মরে। এদের জাগাত পাত্রা এগুলো একটা গরিব মানুষকে দেওয়া উচিত, নীরবে চুপচাপ ডান হাতে দিলে যেন বাও হাতে না জানে, সেইভাবে দেওয়া উচিত। এভাবে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আবার চলে আসছি লার্কির চুলায়। এখন লার্কি দিয়ে ডিমটাকে ভালো মতো একটু ডিমটাকে করে, কারণ গ্যাস তো অল্প ছিল, ওই পোলাওতে গ্যাস অল্পই হয়ে যাবে, কারণ এখান থেকে আমি বলক দিয়ে দিয়েছি। তো ওখানে যে ঠিকই হবে।
এই চুলাটা আমার মামা শ্বশুরের বাসা থেকে নিয়ে আসছিলাম, কাজলার থেকে। মামিকে বললাম, মামি এই চুলা দিয়ে কি করবেন? মামি বলে কি, না কিছু করব না, তুমি নিবে? আমি বলতেছি কি, হ্যাঁ দিলে তো ভালোই হয়। তো আমি ওই চুলাটা নিয়ে আসলাম। চুলাটা এসে আমার অনেক কাজে দিচ্ছে। আমি চুলাটাকে লেপিয়ে ল্যাপ দিয়ে একটা গুনা দিয়ে বেঁধে দিয়ে নিয়েছি। তো আমি সিমেন্ট দিয়ে আবার এটি করেছি, লেপে দিয়েছি, কিন্তু খুব ভালো জাল জ্বলে। এটা হলো আমার বিপদের সঙ্গী। আমি এখন আপনাদেরকে সালাদ মাখানোটা দেখাচ্ছি কিভাবে। আমি একটু সস দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু সস দিয়েছি সামান্য পরিমাণে। এই সালাদটা যদি আপনি সরষের তেল দিয়ে দিয়েছি আমি, তারপরে যদি আপনারা মনে করেন যে সেটা শুকনো মরিচ দিয়ে খেলেও খুব ভালো লাগে ভেজে নেওয়ার জন্য, তো আমি এখন সসটাকে ভালো মতো মেখে নিচ্ছি, একদম চ্যাটকায়া, ওটা যেন ভালো হয়ে ওদের ইয়ের ভিতরে মশলাটা ঢোকে। এই জন্য আমি ভালো মতো করে নিলাম। আর উপকরণটাকে আপনারা দেখেছেন, আমি বলতাছি মুখে। পেঁয়াজ কুচি, তারপরে হলো গিয়া খিরাই কুচি, হলো টমেটো কুচি, এর সাথে আমি দিয়ে দিলাম লবণ, টেস্টিং সল্ট, তারপরে হলো গিয়া আমার প্রায় রান্না শেষ। এখন আপনাদেরকে দেখাচ্ছি পোলাও রান্নাটা। দেখছেন কিভাবে ঝরঝরা হয়েছে। আমি কিন্তু একটু পানি মেপে দেই নাই, তো ঝরঝরা হয়ে গেছে। কারণ আমি এভাবেই রান্না করতে পারি, আমি মেপে পানি দিলে আমার মনে হয় না যে হয়েছে। তো এখন ইনশাল্লাহ আমারটা পোলাও হয়ে গেছে। আপনাদেরকে তা দেখাইলাম যে এটা পানিটা কিভাবে আমি দিলাম। আপনারা চাইলে অনুমান করে একবার সাহস করে দিবেন, তো ইনশাল্লাহ হয়ে যাবে। এই আমার রান্নার রেসিপি, আপনারা দেখেন। কিন্তু ভাই প্লিজ, আমি কিন্তু রোজার জন্য দেখাচ্ছি না, আমাদের মেহমান আসছে, আমি যে করছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে চাই, আমার আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে, এটাই আমি বলছি। আমি একজন অসহায় মানুষ, আমাকে সহায় করবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করে আমাকে দিবেন, আমি এটাই আপনাদের কাছে আশা করি।